গভর্নমেন্টের দায়িত্বশীল ব্যক্তিবর্গ একজন বলেছেন জঙ্গিবাদ কিছুটা আছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন জঙ্গিবাদ নেই, অথবা যেগুলো আছে তারা সেগুলোকে ধরার চেষ্টা করছে। আসলে প্রকৃত অবস্থায় যদি আমরা দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের ইন্ডিপেন্ডেন্ট নেশনের জায়গা থেকে যদি আমরা দেখি, বাংলাদেশের জঙ্গিবাদ ঐতিহাসিকগত ভাবেই কিন্তু এটার আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি যদি সাম্প্রতিক কয়েকটা এই সপ্তাহের যদি কতগুলো ঘটনা দেখেন, গভর্নমেন্ট কিন্তু অনেকগুলি কেপিআই কে তারা হুমকি মনে করছে, কারণ জঙ্গিবাদের একটা হুমকি তারা দিয়েছে, যার ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তৎপর হয়েছে এবং গোয়েন্দা রিপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো কেপিআই হিসেবে আমরা জানি সেগুলির ব্যাপারে তারা অলরেডি এই ব্যবস্থা নিয়েছে। যদি জঙ্গিবাদের কোনো বিষয় না থাকে তাহলে আমরা এই বিষয়ে কেন অ্যালার্ট হচ্ছি অথবা এই প্রিপারেশনটা কেন নিচ্ছি? এটা প্রমাণিত হয় যে জঙ্গিবাদ আমাদের রয়েছে। এখন বিষয়টা হচ্ছে জঙ্গিবাদ আছে কি নেই এই বিতর্কে যাওয়ার তো দরকার নেই। এটা হচ্ছে জঙ্গিবাদের অস্তিত্ব আছে, এবং এটা 5 জুলাই আগস্টের পর থেকে যেটা 24 সালে হয়েছে তখন ঢালাওভাবে তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি। বিচারিক কার্যক্রমের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ছেড়ে দেওয়ার ফলে যেটা হয়েছে, তারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ গোষ্ঠীর সাথে একত্রিত হয়ে তারা বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। এবং জঙ্গিবাদের বিষয়টা দৃশ্যমান অবস্থায় তো আপনি দেখা যায় না। তারা যখন উগ্রবাদ হিসাবে কোন একটা ধ্বংসাত্মক কর্মযজ্ঞ যখন চালায় তখনই এই বিষয়গুলি দৃশ্যমান হয়। এখন এগুলোর যদি বড় আকারে কারণ হিসাবে আমরা দেখি কেন বাংলাদেশে, একটা হচ্ছে আমাদের এখানে ভূ রাজনীতির একটা বড় ধরনের বিষয় রয়েছে জঙ্গিবাদের। এটা কেমন, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আফগান যুদ্ধে যারা গিয়েছিল, যুদ্ধের পরবর্তীতে যারা বাংলাদেশ থেকে ফেরত এসেছে, বাংলাদেশের যারা ওখানে গিয়েছিল তারা তো এখন বাংলাদেশে আছে, এবং তারা সেই কিন্তু ধর্মীয় যে উগ্রবাদ সেটা কিন্তু পরবর্তীতে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে কিন্তু অনেকগুলি ঘটনা ঘটিয়েছে। হ্যাঁ, অনেকে বলে যে রাজনৈতিক ভাবে এটাকে আওয়ামী লীগের গভর্নমেন্টের সময় রাজনৈতিক ভাবে দেখানো হয়েছে, নাটক সাজানো হয়েছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা এরকম হতে পারে, কিন্তু জঙ্গিবাদের অস্তিত্ব আছে এবং এটা খুব সূক্ষ্মভাবে কাজ করছে। এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে দিয়ে যদি আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছেলে মেয়েদেরকে তো আমরা দেখি, এবং তাদের ভিতর যে ধর্মীয় উগ্রবাদ অথবা ধর্মীয় যে আদর্শগত জায়গাগুলি, এগুলো অনেক ভুল ভ্রান্তি ব্যাখ্যা কিন্তু তাদের ভিতর অনুপ্রবেশ ঘটানো হয়েছে। এতে কোমলমতি ছেলে মেয়েদেরকে এই জায়গাতে নিয়ে আসা হচ্ছে, এবং এটা একটা রাজনৈতিক মতাদর্শ গোষ্ঠী কিন্তু এই কাজটি করছে সুস্পষ্ট ভাবে। আমাদের গবেষণায় যেটা আমরা দেখি, এটা ভূ রাজনীতির ব্যাপার আছে, যেটা জঙ্গিবাদের অস্তিত্বকে প্রমাণ করে, যে যারা এখানে আফগান যুদ্ধে গিয়েছিল তারা ফেরত এসেছে। রাজনৈতিক অস্থিরতাটাকে কাজে লাগিয়ে জঙ্গিবাদের উত্থান তারা কিন্তু এখন এই সময় ঘটানোর চেষ্টা করছে, যার ফলে আমরা রাষ্ট্রীয় স্থাপনাগুলি একটা হুমকির মধ্যে দেখছি। তারপরে হচ্ছে যে আমাদের সামাজিক অসন্তুষ্টি আছে বিভিন্ন লেভেলে, আমাদের দরিদ্রতার হার হোক, অর্থনৈতিক কারণ হোক, সেগুলো বিশেষভাবে কাজ করছে। তারপরে হচ্ছে যে আমাদের সামাজিক অবক্ষয় যেটা আছে সেটা খুব দ্রুতভাবে করছে, এবং আদর্শগত দ্বন্দ্বগুলি কিন্তু আমাদের সমাজের যে বিভাজন, যে বিভক্তি, এই বিভক্তিগুলি কিন্তু এখন যতটুকু না অর্থনৈতিক ভাবে বিভক্তি হচ্ছে তার চেয়ে বেশি আদর্শগত বিভক্তিটা কিন্তু অনেক বেশি। এবং সেটা যে জঙ্গিবাদের এখানে আমরা দেখছি সেটা হচ্ছে ধর্মীয় জায়গাগুলিকে কেন্দ্র করে ধর্মের ভুল ব্যাখ্যা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে মানুষের ভিতর একটা হিউম্যান অ্যাগ্রেশন তৈরি করা এবং মানুষের ভিতরে একটা অসহিংস মনোভাব তৈরি করে দেওয়া, সেটা সরকারের বিরুদ্ধে হতে পারে, সেটা রাষ্ট্রের বিরুদ্ধে হতে পারে, সেই কাজগুলি কিন্তু তারা করে যাচ্ছে। এটার সাথে আন্তর্জাতিক যোগসূত্র কিন্তু খুব প্রত্যক্ষভাবে জড়িত, কারণ এই জঙ্গিবাদের অর্থের যোগানগুলি কোথা থেকে আসে সেই দেশগুলি কিন্তু আমরা চিহ্নিত করেছি এবং সেটা আমরা জানি, এবং কিভাবে এই অর্থের যোগানের মধ্যে দিয়ে পৃষ্ঠপোষকতার মধ্যে দিয়ে ছেলে মেয়েদেরকে এই কাজগুলি করানো হচ্ছে। এবং এই রেডিক্যালাইজেশন যে প্রসেসটা বাংলাদেশে চলছে, এটার ব্যাপারে কিন্তু মানে খুব বেশি গবেষণা হয় নাই, যার ফলে এবং সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে অনেকে রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে এটাকে জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক মহলে মানে পরিচিত হবে, এই জায়গাগুলি থেকে বের হওয়ার জন্য অনেকে রাজনৈতিক ভাবে এটা স্বীকার করতে চায় না সরকারি দলগুলি। এটা হচ্ছে আমাদের একটা বাস্তবতা, কিন্তু বাস্তবতাটাকে আমাদের মেনে নিতে হবে, এবং বাস্তবতার আলোকে যে পদক্ষেপগুলি নেওয়া দরকার
সেই পদক্ষেপগুলি নিতে হবে। যদি না নেয় তাহলে কিন্তু আমরা একটা বড় ধরনের মানে বিপদগ্রস্তের জায়গা, অথবা রাষ্ট্র এবং সরকার কিন্তু একটা বড় ধরনের হুমকির মধ্যে পড়ে যাবে, অলরেডি পড়ে যাচ্ছে সেটা। অতএব আমার মনে হয় না যে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সত্যকে উদ্ঘাটন করার জন্য আরো কোনো গভীরভাবে অথবা নিবিড়ভাবে এটা পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক যদি এই মুহূর্তে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু জঙ্গিবাদের এটা ব্যাপক আকারে ছড়িয়ে যাবে। অলরেডি এই গভর্নমেন্টের 2 মাস 2.5 মাসের মধ্যে আমরা বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হচ্ছি, এবং যতই দিন যাবে সেগুলি আরো রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এবং সরকারি প্রতিষ্ঠানগুলিকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেওয়ার জন্য অনেক মানুষই কিন্তু এখন চিন্তিত এবং উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে কিন্তু আছে। এটা অস্বীকার করার আমাদের কোনো উপায় নেই। এই জায়গাগুলিকে আমাদের আন্তর্জাতিক উগ্রবাদ যেটা আছে সংযোগ, সেটাকে বিচ্ছিন্ন করতে হবে। পাশাপাশি যে যারা জঙ্গিবাদ যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে এই মুহূর্তে আইনের মধ্যে দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আবার গ্রেপ্তার করে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্যপাত্র যদি আমরা নিতে পারি, সেই ক্ষেত্রে আমরা এটাকে এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে জঙ্গিবাদ নির্মূল করার জন্য এবং প্রতিরোধ করার জন্য কিন্তু আমরা কাজ করলে, সরকার যদি এটাকে মেনে নেয় এবং সেই আলোকে যদি কাজ করে, তাহলে এখান থেকে কিছুটা উত্তরণ হয়তো সম্ভব। না হলে যেভাবে ছড়িয়ে পড়ছে এবং ধর্মীয় উগ্রবাদ এবং রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার জন্য এটাকে একটা উইপন হিসাবে এই বিভিন্ন মতাদর্শ যে জঙ্গিবাদরা আছে, বিশেষ করে ধর্মীয় মতাদর্শ উগ্রপন্থী যারা আছে, এটাকে এখন একটা সুযোগ্য সময় হিসেবে তারা বেছে নিয়েছে। এবং এটা গভর্নমেন্ট যদি অস্বীকার করে এবং এটা যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু রাষ্ট্র এবং সরকার বড় ধরনের হুমকির মুখে পড়বে। এটাই হচ্ছে আমাদের বড় ধরনের অবজারভেশন এই মুহূর্তে। আগের গভর্নমেন্টগুলি জঙ্গিবাদকে যেভাবে ডিল করেছে, এটাকে মানে আমি বলবো যে অনেক ধরনের এক ধরনের রাষ্ট্রে তার ক্ষমতা কাঠামো পরিচালনা করার জন্য বহির্বিশ্বের কাছে তার ভালো একটা পরিচ্ছন্ন জায়গা তৈরি করার জন্য অনেকে জঙ্গিবাদকে ক্যাপিটালাইজ হিসেবেও কিন্তু কাজ করে। হ্যাঁ, যে এটা একটা উইপন হিসেবে ব্যবহার করে যে না, আমি এত পরিমাণ জঙ্গিকে নির্মূল করতে পেরেছি। যার ফলে কি হচ্ছে, কিছু সত্য ঘটনাও ঘটেছে, কিছু ফেক ঘটনাও এখানে হয়েছে। এটা অস্বীকার করার উপায় নেই। এখন বিএনপির সময় যেটা হয়েছে, বিএনপি যখন আগের সময় সরকারে ছিল তখন কিন্তু জঙ্গিবাদের ব্যাপারে কিন্তু তারা সকল সময় অস্বীকার করে গেছে, এবং অনেক মতাদর্শী জঙ্গিবাদের লোকজন সেই একটা জোট সরকারের মধ্যে তখন তাদের ভিতরেও কিন্তু সেটা ছিল। এখন যেহেতু বিএনপি একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে তারা এই ক্ষমতার কাঠামোর মধ্যে আছে, সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে জঙ্গিবাদের জায়গাটা এই মুহূর্তে তাদের জন্য একটা সুযোগ এসেছে, যেহেতু তারা ধর্মীয় যে রাজনৈতিক সংগঠনগুলিতে তারা একটা আলাদাভাবে জোট করেছে, 11 দলের জোট করেছে। এখানে ধর্মীয় উগ্রবাদের কোনো মানে আমরা ছায়া এই মুহূর্তে আমরা দেখতে পাই না। এই ক্ষেত্রে বিএনপির এই সময় একটা সুযোগ এসেছে। এটাকে জিরো টলারেন্স শুধু বললে হবে না, জঙ্গিবাদকে মূল উৎপাদন করতে হবে। মূল উৎপাদনটা একেবারে করতে হবে। এটাকে যদি রাজনীতি গেম করা হয়, রাজনীতি খেলা হিসেবে যদি এটা বেছে নেয়, অতএব এটা সত্যকে অস্বীকার করা অথবা সত্যকে মিথ্যা করে সাজানো, জনগণের কাছে মেসেজটা দিলে এটা জনগণ বিভ্রান্তির মধ্যে পড়বে এবং রাষ্ট্র কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং সরকারের জন্য আরো বড় ক্ষতি হবে। অতএব এই বাস্তবতাটাকে এই সরকার যদি মেনে নিয়ে কাজ করে এবং সে আলোকে যদি পদক্ষেপগুলি নেয়, তাহলে কিন্তু এটা হবে। এটা শুধু আইনি পদক্ষেপের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আমি আরেকটা কথা বলে রাখি, আগের গভর্নমেন্টগুলি যেটা করেছে শুধু আইনি পদক্ষেপ মানুষ দেখতে চায়। আইনি জঙ্গিবাদের উত্থানটা কিন্তু আইনি পদক্ষেপের মধ্যে দিয়ে দেখলে হবে না, এটা প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। এটা দমন নীতি অথবা হচ্ছে যে আইনের অনুশাসনের মধ্যে দিয়ে তো থাকবে, কিন্তু পাশাপাশি জঙ্গিবাদ কোথা থেকে সৃষ্টি হচ্ছে, কিভাবে আসতেছে, বিশেষ করে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে এবং পরিবার থেকে কিভাবে এটার উত্তরণ হচ্ছে এবং কিভাবে এটা জেনেসিস হিসাবে, প্রজনন হিসাবে কাজ করছে, সেই জায়গাটা যদি আমরা না ধরতে পারি এবং সেই জায়গাটার মধ্যে যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা না করতে পারি, এটা প্রিভেনশন স্ট্র্যাটেজিটা হচ্ছে এখানে সবচেয়ে বড় বেশি। এই জন্য এই রেডিক্যালাইজেশনটাকে আমরা ডিরেডিক্যালাইজেশন কোনো প্রসেস অথবা যে প্রোগ্রামগুলি আছে সেগুলো যদি আমরা নিতে পারি এবং বস্তুনিষ্ঠভাবে বিজ্ঞান মনস্ক এবং ভালো একটা জাতি গঠনের জন্য মানুষকে চিন্তা চেতনার
জায়গাগুলির সঠিকতার ভাবে সে যেন পরিমাপ করতে পারে পরিশুদ্ধতার মধ্যে দিয়ে। এই কাজগুলি যদি আমরা করতে পারি তাহলে বলবো যে আইনের কাঠামোর চেয়ে আমাদের এই জায়গাগুলি এবং এই পদক্ষেপগুলি অনেক শক্তিশালী ভূমিকা পালন করবে। এখন ফর্মাল কন্ট্রোলের চেয়ে ইনফর্মাল কন্ট্রোল এবং প্রিভেনশন স্ট্র্যাটেজিটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। সেক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের সমাজের অন্যান্য যারা মানুষ আছে, সচেতন মানুষ, তাদের নিয়ে যুগোৎপদ ভাবে কাজ করলে এটা সম্ভব। রাজনৈতিক ভাবে যদি এটা মোকাবেলা করতে চায় তাহলে সরকার তাহলে এটা ভুল করবে। যে জঙ্গিবাদ আছে কি নেই এটা রাজনৈতিক বিষয় না, এটা হচ্ছে বাস্তবতার বিষয়, অনুধাবনের বিষয়। জঙ্গিবাদ কিভাবে সংগঠিত হচ্ছে, কোন প্রক্রিয়া হচ্ছে, এটাকে রিচ যদি না করতে পারে তাহলে বলবো যে এটা জ্ঞান ভিত্তিক সমাজের জন্য জঙ্গিবাদ মানে চিহ্নিত করার ক্ষেত্রে পশ্চাৎপদ হিসাবে কিন্তু থেকে যাবে। এটা আমাদের খুবই দুর্ভাগ্য হবে। অতএব যেই সরকার যেভাবে আসুক তাদেরকে এই মুহূর্তে এটা মেনে নিয়ে এবং বরঞ্চ এটাকে আরো বেশি পরিমাণ সিভিয়ার হিসাবে তাদেরকে ট্রিট করা উচিত। অস্বীকার তো করলে ভুল হবে চরম ভাবে, আমি মনে করি। আমি এটা রিজেক্ট করলাম সরকারের স্টেটমেন্টটাকে, কিন্তু এটাকে মেনে নিতে হবে, এটাকে বুঝতে হবে এবং বোঝার মতো সক্ষমতা তৈরি করতে হবে। সেই আলোকে পদক্ষেপ নিতে হবে। শুধু এটা রাজনৈতিক বিষয় হিসাবে যদি উড়িয়ে দেওয়া হয় তাহলে আমাদের জাতি ভ্রান্ত পথে পরিচালিত হবে বলে আমি মনে করি।